আসসালামু আলাইকুম সিনিয়র শিক্ষার্থী, কেমন আছো তোমরা সবাই? আশা করি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সবাই ভালো আছি। বেশ কয়েকদিন পর তোমাদের সামনে আবারও হাজির হইলাম আজকের আরেকটি ক্লাস নিয়ে। গত 2 দিন তোমাদের জন্য আমি ক্লাস নিয়েছিলাম কমপ্লেক্স টু সিম্পল এর উপর আলোচনা করছি। এর কয়েকটা নিয়ম, বিশেষ করে হোয়েন অ্যাজ সিন্স, এই নিয়মটা নিয়ে তোমাদের সঙ্গে আমি কথা বলেছি। আজকে আর 2-3টা রুল নিয়ে তোমাদের সঙ্গে আমি আজকে কথা বলবো। তোমরা মনোযোগ সহকারে শুনবে এবং প্রয়োজন হলে আমাকে আবার জানাবে যে কীরকম তোমাদের সমস্যা হচ্ছে না হচ্ছে, এটা জানাবে। গতদিন আমি আলোচনা করছিলাম তোমাদের সামনে যে কমপ্লেক্স থেকে সিম্পলে হোয়েন অ্যাজ সিন যুক্ত যদি সেন্টেন্স থাকে, কিন্তু আজকে যেটা আলোচনা করবো, প্রথমত আমি আলোচনা করতেছি দো অথবা অলদো নিয়ে। দো অথবা অলদো। দো he is rich, he does not help the poor. তাহলে আমরা এখানে কি দেখলাম? দো, নিশ্চয়ই তোমরা জানো যে দো কথাটার অর্থ কি। দো কথাটার অর্থ হলো যদিও। তাহলে কি দাঁড়াইলো? দো হি ইজ রিচ, যদিও সে ধনী, হি ডাজ নট হেল্প দ্য পোর, সে গরিবকে সাহায্য করে না। সে ধনী, গরিবকে সাহায্য করা উচিত, কিন্তু সে সাহায্য করলো না। সুতরাং দো যুক্ত সেন্টেন্স দ্বারা আমরা বুঝবো ফলটা কিন্তু বিপরীত হবে। ফলটা বিপরীত হবে। ধনী হওয়ার কথা, সুতরাং সে তো ধনী যেহেতু আছে সেহেতু তার তো গরিবকে সাহায্য করা উচিত, কিন্তু সে সাহায্য করলো না। তাহলে এই বাক্যটাকে আমরা কি করব? যখন আমরা কমপ্লেক্স থেকে সিম্পলে নিয়ে আসবো, তখন এই দোটাকে তুলে দেব। দোটাকে আমরা তুলে দেব। তোমাদের মনে প্রশ্ন জাগতেছে, যদি স্যার যে এখানে যদি অলদো থাকে, ওই একই নিয়ম, দো অলদো একই নিয়ম। তবে আমরা দোটাতে বেশিরভাগই করি এই কারণে, অনেকে মুদ্রা দোষ থাকে যে অলদো লিখতে গিয়ে এ ডবল এল লিখে ফেলে। অলদো লিখতে কিন্তু এ ডবল এল হয় না, এ একটা এল হয়। যাই হোক, সেটা পরের কথা। দো দিয়ে শুরু করলাম। যদি দো থাকে তাহলে এই দোটাকে আমি তুলে দিব। তুলে দিয়ে দোটার জায়গায় আমি লিখবো ইন স্পাইট অফ। ইন স্পাইট অফ, বুঝে গেছে? ইন স্পাইট অফ, দোর পরিবর্তে কি বলবে? ইন স্পাইট অফ। তারপরে আসবে সাবজেক্টের পসেসিভ ফর্ম। সাবজেক্ট কি আছে এখানে আমার? হি। তাহলে হির পসেসিভ ফর্ম জানতে হবে। হি হলো সাবজেক্ট, অবজেক্ট হলো হিম, পসেসিভ হলো হিজ। তারপরে এই যে ভার্বটা আছে, এই ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তা আমরা ভার্বের সঙ্গে যখন আইএনজি যুক্ত করি, বেস ভার্ব যেটা আছে সেই বেস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করি। ইজটা কিন্তু বেস ভার্ব না, বেস ভার্ব হলো ইজের বি ভার্ব। তাহলে এই বির সঙ্গে আমি আইএনজি যুক্ত করব। তাহলে হিজ বিং, in spite of his being rich। তারপরে যাহা আছে তাহাই আমি লিখব। he does not help the poor। তাহলে আমরা কি বুঝলাম? যে যদি দো অলদো থাকে, দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ লিখব। দো অলদোর পরিবর্তে ইন স্পাইট অফ লিখব। তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম লিখব। তারপরে কি লিখব? ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত, আর আইএনজি যুক্ত করার সময় বেস ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করব। তারপর বাকি অংশ যাহা আছে তাহাই লিখব। এখানে অন্য কিছু আর লেখার দরকার নেই। তাহলে আমরা দেখলাম দো অলদো থাকলে কি করতে হয়। তাহলে আমরা এখন আরেকটা রুলে যাই, আশা করি অসুবিধা হওয়ার কথা নয়।
এখানে যখনই দেখবে যে am is আর was were আছে তখন এটা হয়ে যাবে being। আর অন্য কোনো যদি ভার্ব থেকে যেমন মনে করে থাকলো ওয়ার্ক থাকলো তাহলে ওয়ার্কিং, কিংবা যদি থাকে যে রিড, রিডিং, রাইট, রাইটিং। আচ্ছা, এখন প্রশ্ন আবার হতে পারে যদি হ্যাভ, হ্যাজ, হ্যাড থাকে তখন কিন্তু হবে হ্যাভিং, কারণ ওর যে বেস ভার্বটা সেটা হলো হ্যাভ। হ্যাভ, হ্যাজ, হ্যাড এটা থাকলে আমরা এই জায়গায় লিখবো হ্যাভিং। আর একটা জিনিস মনে রাখবে যে হ্যাভিং যখন আমি লিখবো আর কি হ্যাভিং, তখন কিন্তু এই VING এখানে যে ইটা ছিল ইটা হবে না, কিন্তু আমরা জানি কোনো ভার্বের শেষে যদি একটা ই থাকে তাহলে ওই ইটা উঠে যায় তারপরে ING যুক্ত হয়, তাহলে আমরা তখন হ্যাভিং লিখতে পারবো। আশা করি বোঝা গেছে। এখন আমি দ্বিতীয় রুলটাতে যাই। মনে করো আচ্ছা আমি আমার জায়গাটা মানে আমি এটা মুছে দিচ্ছি, এটা তো তোমাদের দরকার এখন নাই। সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট, অর্থাৎ বাক্যের মধ্যে যদি সো থাকে এবং সোর পরে যদি অ্যাডজেক্টিভ থাকে এবং তারপরে যদি দ্যাট থাকে তাহলে ওই বাক্যটা হলো কমপ্লেক্স বাক্য। এবং ওই বাক্যটাকে আমি যদি সিম্পল করতে যাই তাহলে কি করব? তাহলে আমরা একটা বাক্য লিখি আগে, হি ইজ সো পোর দ্যাট হি কান্ট, অথবা ক্যান নট, দাই লেখো না কেন, কান্ট buy his dress. He is poor that he can't buy his dress. সে এত গরিব যে সে তার পোশাক কিনতে পারে না। তাহলে এই যে সো এখানে আছে, তারপরে এই পোরটা হলো অ্যাডজেক্টিভ আর দ্যাটটা একটা থাকবে। তাই আমার যে সূত্রটা আমরা যেটা মনে করবো সেটা হলো কি সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। তাহলে এই দুটো আছে এখানে আমাদের। আবার আমরা এটা একটা অংশ ধরতে পারি, এটা একটা অংশ ধরতে পারি, দুইটি অংশ আছে দ্যাট দ্বারা যুক্ত হয়েছে, সুতরাং এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে তুমি যখন সিম্পল করবে তখন সূত্রটা তোমার জানতে হবে। এই যে সো আছে এই সোটার জায়গায় আমি লিখবো টু, TOO, TOO, ডাবল ও বলো আর ও ও বলো, তাই বলো না কেন, টু। আর এই যে ড্যাশ থেকে শুরু করে নট পর্যন্ত যে জায়গাটা আছে এটাকে তুলে দেব, তুলে দিয়ে ওইটার জায়গায় আমি লিখব টু। তাহলে ফাইনালি বাক্যটা কি দাঁড়াবে? হি ইজ টু পোর to buy his dress. আশা করি বুঝা গেছে। তাহলে আমরা কি দেখলাম? সোর জায়গায় টু লিখলাম আর দ্যাট থেকে নট পর্যন্ত, এখানে নট পর্যন্ত থাকবে, ক্যান নট থাকতে পারে, কুড নট থাকতে পারে, মে নট থাকতে পারে, মাইট নট থাকতে পারে, এই নট পর্যন্ত উঠে যাবে, উঠে গিয়ে ওই জায়গায় টু বলবে। তাহলে আমাদের কি হলো? হি ইজ টু পোর টু বাই হিজ ড্রেস। আশা করি ভুল হওয়ার কথা নয় আর কি। এবং এখানে টেন্সেরও তেমন কোনো পরিবর্তন নাই বললেই চলে, কারণ যে টেন্স আছে টেন্স অনুযায়ী আমরা তাই লিখেছি, এখানে কোনো পরিবর্তন নেই। কিন্তু তোমাদের জানতে হবে সো এবং সোর পরে অ্যাডজেক্টিভ থাকতে হবে। অ্যাডজেক্টিভ জানো তোমরা? অ্যাডজেক্টিভ কি? নাউন এবং প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এটা যে বর্ণনা করা হবে সেটাই হলো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে পোর, পোর অর্থাৎ গরিব, গরিবটা কে? হি, হিটা হলো নাউন, প্রোনাউন, প্রোনাউনটা হির বর্ণনা দিয়েছে গরিব। সুতরাং এইটা সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট এর মূল অনুযায়ী আমরা এটা করে ফেলি। আশা করি তোমাদের কোনো সমস্যা হওয়ার কথা নয়। আমরা এখন আরেকটা রুলে যাই। মনে রাখবে যে এটা অনলাইন ক্লাস, অনলাইন ক্লাসে একটু দ্রুততার সঙ্গে আমাদের যেতে হয় আর কি। আজকে আরেকটা রুল দিচ্ছি, সেটা হলো সো প্লাস সো দ্যাট।
সো দ্যাট যদি যুক্ত থাকে, বাক্য যদি দুইটা বাক্য যদি সো দ্যাট দ্বারা যুক্ত থাকে, তাহলে আমরা সেটা কি করব? আমি আগে লিখি একটা বাক্য। সাকিব went to London. Went to London so that he would buy a car. তাহলে সাকিব went to London so that he could buy a car. এইখানে কিন্তু আমাদের এই so that কথা আছে, এইটা দ্বারা দুইটা জিনিস যুক্ত হয়েছে। এই যে লন্ডন থেকে সাকিব পর্যন্ত, সাকিব থেকে লন্ডন পর্যন্ত, আর হি থেকে কার পর্যন্ত, এটা একটা অংশ। এই দুইটা অংশ so that দ্বারা যুক্ত হয়েছে এবং দুইটা বাক্যাংশ, দুইটার মধ্যে ভার্ব আছে, দুইটাই সাবজেক্ট আছে। তাহলে এটা একটা কমপ্লেক্স সেন্টেন্স। এই কমপ্লেক্স সেন্টেন্সটাকে আমরা কি করব? সিম্পল করব। সেক্ষেত্রে আমাদের একটা রুল জানতে হবে। এই সো দ্যাট মানে কি তোমরা কি জানো? সো দ্যাট অর্থাৎ যাতেই করে। তাহলে কি দাঁড়ালো? সাকিব ওয়েন্ট টু লন্ডন সো দ্যাট হি কুড বাই এ কার। সাকিব লন্ডনে গিয়েছিল যাতে করে সেটা কার কিনতে পারে। তাহলে এই যে কমপ্লেক্স সেন্টেন্সটা, এই কমপ্লেক্স সেন্টেন্সটা আমরা কি করব? সিম্পল করব। সিম্পল করতে গেলে এখন সো থেকে শুরু করব আমরা। এই সো থেকে শুরু করে এই কুড বা পর্যন্ত, এখানে ক্যান থাকতে পারে, মে থাকতে পারে, মাইট থাকতে পারে। ক্যান, কুড, মে, মাইট এই পর্যন্ত আমি তুলে দেব। তুলে দিয়ে ওই জায়গাটাতে আমরা লিখবো টু। তাহলে বাক্যটা কি দাঁড়াচ্ছে আমি আরেকবার লিখে দিচ্ছি। সাকিব went to London to buy a car. Buy a car. তাহলে এখানে দেখলাম কি সাকিব went to London so that he could buy a car, and ওইটা সিম্পল হলো সাকিব went to London to buy a car। তাহলে এই যে টু, এই টুটাকে কিন্তু আমরা বলবো কি টু? উদ্দেশ্যমূলক টু। আর উদ্দেশ্যমূলক টুর পরে কিন্তু মূল ভার্ব থাকবে এবং সেটা প্রেজেন্ট ফর্মে থাকবে। আর সবসময় খেয়াল রাখবে টুর পরে ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। অবশ্য ব্যতিক্রম আছে, অ্যাকর্ডিং টু থাকলে এই ধরনের কিছু ব্যতিক্রম আছে, সেটা আমরা যখন রাইট ফর্ম অফ ভার্ব আলোচনা করবো তখন ওটা নিয়ে কথা বলতে পারবো। তাহলে আপাতত আমরা দেখলাম কি সো দ্যাট থাকলে আমরা সো দ্যাট থেকে সো থেকে শুরু করে কুড পর্যন্ত তুলে দেব। সো থেকে কুড পর্যন্ত তুলে দিয়ে আমরা কি করব? বাই দেব। আশা করি বুঝে গেছে তোমাদের এটা। তাহলে আজকে কি আলোচনা করলাম? দো, অলদো। অলদো মানে যদিও। সেক্ষেত্রে আমরা কি করছি? ইন স্পাইট অফ লিখছি, তারপরে সাবজেক্টের পসেসিভ ফর্ম, তারপর ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করেছি, বাকি অংশটুকু লিখেছি। তারপরে লিখলাম কি? সো প্লাস অ্যাডজেক্টিভ প্লাস দ্যাট। সেখানে কি করলাম? সোর জায়গায় টু লিখলাম, দ্যাট থেকে নট পর্যন্ত তুলে দিয়ে টু লিখলাম। তারপরে আসলাম কি? সো দ্যাটে। সো দ্যাট থেকে কি করলাম আমরা? সো থেকে শুরু করে ক্যান, কুড, মে, মাইট পর্যন্ত। যদি এই সেন্টেন্সটা প্রেজেন্ট টেন্সের হয় এখানে ক্যান অথবা মে থাকবে, এটা পাস্ট টেন্সের হলে ক্যান অথবা পাস্ট টেন্সে থাকলে মাইট অথবা কুড থাকবে। সেক্ষেত্রে আমরা সো থেকে কুড অথবা ক্যান অথবা মে অথবা মাইট পর্যন্ত তুলে দিয়ে ওই জায়গায় টু লিখব। তাহলে আজকে আমরা আলোচনা করলাম কয়টা রুল নিয়ে? মাত্র 3টা রুল নিয়ে। কতদিন আলোচনা করছিলাম? হোয়েন, অ্যাজ, সিনের যত রুল আছে সব রুলগুলো নিয়েই আলোচনা করছি। আর আজকে 3টা রুল নিয়ে আলোচনা করলাম। আগামীতে চেষ্টা করব আমি আরো কয়েকটা রুল নিয়ে আসার জন্য। হয়তো অনেকেই ভাবতেছে যে একটা নিয়ম, এই নিয়মটা কমপ্লেক্স থেকে সিম্পল করতে গিয়ে এতক্ষণ সময় লাগার কথা নয়, কিন্তু বাস্তবতা হলো কি, তোমরা যারা স্টুডেন্ট আছো তাদের সঙ্গে যেহেতু আমরা সম্পৃক্ত আছি, আমরা বুঝি তোমাদের কত
দ্রুত বুঝালে তোমরা বুঝতে পারবে, কিংবা কত কিভাবে বুঝালে তোমরা বুঝতে পারবে, সেইভাবে আমি ক্লাসটা নেওয়ার চেষ্টা করেছি। অনেকে অনলাইনে ক্লাস নিয়ে দেখা যাচ্ছে যে একই দিনই সব শেষ করে দিল, কিন্তু আমার তো ধারণা হচ্ছে যে একই দিনে যদি সব ক্লাস করে দেওয়া যায় তাহলে তোমাদের মনে অনেক প্রশ্ন জেগে যাবে, যে প্রশ্নগুলো তোমরা অনলাইনে করতে পারতেছো না। তা আমি কিন্তু সেই জন্য এই ক্লাসটা খুব সূক্ষ্মভাবে, ধীর স্থিরভাবে 3টে রুল আজকে আলোচনা করলাম। ইচ্ছা করলে এই সময়ের মধ্যে আমি 10টা রুল লিখে ফেলতাম, 10টা রুল আলোচনা করতে পারতাম, কিন্তু তোমাদের কারণে, তোমাদের বুঝার কারণে আমি জিনিসটা স্লোলি, ধীরে ধীরে বুঝাতে পারলাম। আশা করি বুঝতে তোমরা। আমি আবার বলতেছি, দো অলদো থাকলে ইন স্পাইট অফ, আর সো প্লাস অ্যাডজেক্টিভ থাকলে সোর জায়গায় টু, আর ড্যাশ থেকে নট পর্যন্ত উঠে গিয়ে টু, আর সো ড্যাশ যদি থাকে সো থেকে ক্যান কুড মে মাইট পর্যন্ত তুলে দিয়ে টু। আশা করি বোঝা গেছে। সবাই সুন্দর থাকো, সুস্থ থাকো, ঘরে থাকো, পড়াশোনায় মনোযোগী হও। সবাইকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।